শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা, এত আয়োজন, দিল্লিতে সংবাদ সম্মেলন, বাংলাদেশের গণমাধ্যমে সেই খবরের প্রচার না হওয়া, ভারতের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকারের বিবৃতি, বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার খবর একেবারে ফলাও করে খবর প্রচার করা, এসব যখন চলছে তখন নিউ ইয়র্কের বাংলা গণমাধ্যম ঠিকানা প্রায় ৩৫ বছর বয়স্ক এই গণমাধ্যম তারা শেখ হাসিনাকে নিয়ে অন্যরকম একটা খবর দিচ্ছে। যে ঠিকানায় এই মুহূর্তে খালেদ মহিউদ্দিন নামে একটি টক শো করছেন এবং বেশ জনপ্রিয় বাংলাদেশে এই টক শোটা। সেই ঠিকানা পত্রিকা বলছে মার্কিন কর্তৃপক্ষ শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে সেই তথ্য দিচ্ছে, জামাতকে নিয়ে মার্কিন কর্তৃপক্ষ কি ভাবছে সেই তথ্য দিচ্ছে, ভারত শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে সেই তথ্য দিচ্ছে। এত তথ্য ঠিকানা কোথায় পেল? কি ভাবছে আমেরিকা শেখ হাসিনা ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে তারা? ভারত শেখ হাসিনাকে কোথায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? বাংলাদেশে আসার আগে শেখ হাসিনা কোথায় যাবেন? বাংলাদেশের পরবর্তী ক্ষমতার টার্গেটে আমেরিকার দৃষ্টিতে কে আছে? জামাত, আওয়ামী লীগ নাকি বিএনপি? এরকম বহু প্রশ্নের সমাধান দিচ্ছে ঠিকানায় এই প্রতিবেদনটা পড়ে আমার এক ধরনের কেন যেন নতুন করে রাজনীতি বিষয়ে কনফিউশন তৈরি হয়েছে। একটা বড় তালগোলের মধ্যে পড়ে গেছি, সিদ্ধান্তহীনতায় ভুগছি। সেই ব্যাপারটা আপনাদের মাঝে স্প্রেড করে দিতে চাই যেন সঠিক সিদ্ধান্তটা আপনারা খুঁজে পেতে পারেন। আমেরিকা ভারতের সিদ্ধান্ত শেখ হাসিনার ব্যাপারে এবং শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই দারুণ চমকপ্রদ খবরটা। জানি না এই খবরের সোর্স কোথায়, সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে চমকপ্রদ খবর দিচ্ছে নিউ ইয়র্কের গণমাধ্যম ঠিকানা। নিউ ইয়র্কের এই ঐতিহ্যবাহী বাংলা পত্রিকা সেটা যে খবর দিচ্ছে সেটা সত্যিই চাঞ্চল্যের। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে হাসিনাকে আমেরিকা পাঠাতে দিল্লির তোড়জোড়। বিশ্বাস হচ্ছে? হাসিনাকে আমেরিকাতে পাঠাতে দিল্লির তোড়জোড়। সত্যি কি শেখ হাসিনাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে? সেই পাঠানোটা কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে, নাকি স্থায়ী নির্বাসন? ভারতকে আর ভারতে রাখতে চাইছে না। বাংলাদেশের পরবর্তী যে সরকার, সেই সরকারে কারা আসবে? আমেরিকার আস্থা কোথায়? জামাত জোটে নাকি আওয়ামী লীগে? সেই আওয়ামী লীগ কি পুরনো আওয়ামী লীগ নাকি নতুন আওয়ামী লীগ? চলুন একটু ভেতরে ঢুকে। 5 আগস্ট 2026 ছাত্র গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, দেশে বিদেশে সাড়ম্বরে এই বার্ষিকী পালন করা হচ্ছে, নানা কিছু হচ্ছে। হাসিনার শয্যাপাশে এরকম একটা প্রেক্ষাপটে হাসিনার শয্যাপাশে অমিত শাহ, রাহুল গান্ধী, ডাক্তার দেবী শেঠি এরকম একটা তথ্য দিচ্ছে ঠিকানা। চলুন একটু এই রহস্যের কুল কিনারা করার চেষ্টা করি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। বিশেষ বিমানে পৌঁছতে হয়েছিল ভারতের হিন্দল বিমান ঘাঁটিতে। সীমান্ত পাড়ি দেওয়ার আগ পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী। জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে প্রতিবেশী দেশে ঠাঁই নিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসের রাজকন্যার করুণ দশা। বঙ্গবন্ধু শেখ হাসিনা হলেন ভারতের আশ্রিতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হলেন ভারতের আশ্রিতা। 1975 সালের 15 আগস্টের পরও এমনটা ঘটেছিল। সপরিবারে মাতা পিতার হত্যাকাণ্ডের পর ভারতেই আশ্রয় নিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী 5 আগস্ট দিল্লির লোধি রোডের শুনশান বাড়িটিতে হঠাৎ সরবতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন পুষ্পমাল্য নিয়ে। ক্ষমতাসীন বিজেপির সেকেন্ড ম্যান তিনি। এসেছেন কংগ্রেস প্রধান রাজনীতিক রাহুল গান্ধী। লোকসভায় বিরোধী দলীয় নেতা তিনি। সংসদে বা রাজনীতিতে সাপে নেউলে সম্পর্ক। কিন্তু একজন শেখ হাসিনার বিষয়ে ভারতীয় নেতারা একাট্টা। পূর্ব দিন পার্লামেন্ট ভবনে ছিল বিশেষ বৈঠক। দিল্লির সরকারি বেসরকারি শীর্ষ নেতারা যোগ দেন। তাতে বিশেষ বক্তব্য রাখেন কূটনীতিক দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে সদ্য নিযুক্ত ভারতীয় হাইকমিশনার তিনি। পশ্চিমবঙ্গের সাবেক এমপি, কেন্দ্রের সাবেক মন্ত্রী। হাইকমিশনার হলেও পদমর্যাদা তার মন্ত্রীর। দিল্লি যাওয়ার আগে ঢাকায় কাঁপন তুলেছিলেন। দুটি রহস্যজনক গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন তিনি। হঠাৎ দিল্লিতে গিয়ে বাড়িয়েছেন উত্তেজনা।
উত্তেজনা। বেঙ্গালুরু থেকে উড়ে এলেন হার্ট সার্জন ডাক্তার দেবী শেঠি, শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক অসুখের বাতাবরণ, এরকম খবর দিচ্ছে। মানে ঠিকানা দাবি করছে যে অমিত শাহ, রাহুল গান্ধী তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। জামাত জোটে নাকি রিফাইন্ড আওয়ামী লীগে মার্কিন আগ্রহ, এই ব্যাপারে কথা বলছে ঠিকানা। তারা বলছে মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক দূত সার্জিও গোর গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশে গিয়েছিলেন। 25টি মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। অচিরেই 40 জন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেন শুভ সংবাদ। 12টি বিষয়ে উদ্যোক্তারা 6 মাসের মধ্যে বিনিয়োগ করবেন। তিনি বলেছেন, আমেরিকা বাংলাদেশ ট্রেড চুক্তি আছে, অতএব মার্কিন বিনিয়োগকারীরা দ্বিধাহীন চিত্তে বিনিয়োগ করতে চায়। সার্জিও গোর প্রফেসর ইউনুসেরও বিশেষ প্রশংসা করেন। ঘটনার এখানেই শেষ নয়, আছে আরও নাটকীয়তা। সার্জিও গোর একই সঙ্গে দিল্লিতেও আমেরিকার রাষ্ট্রদূত, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের সঙ্গে বৈঠক সারেন। তবে নৈশভোজ বাতিল, সাংবাদিক সম্মেলন বাতিল, সবকিছুই করা হয়েছে। এরপরে আমরা দেখেছি যে যিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, একজন রাজনীতিবিদ সাবির হোসেন চৌধুরী, তার সঙ্গে বৈঠক করেছেন। 1.5 ঘন্টা বৈঠকের আলোচ্য বিষয় অপ্রকাশ্য। কি আলোচনা করেছেন কেউ জানে না। শেখ হাসিনাবিহীন রিফাইন্ড আওয়ামী লীগ গঠন বিষয়ক আলোচনা কিনা সেটাও কেউ জানে না। জামাতের মৌলবাদী রাজনীতির পরিবর্তে প্রগতিশীলতার উত্থানকামী হতে পারে রিফাইন্ড আওয়ামী লীগ, এরকম ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকেও মৌলবাদ মুক্তির মন্ত্র দিয়েছেন সার্জিও গোর, যার ফলশ্রুতিতে শিবির দমনে নেমেছে বিএনপি ছাত্র দল। তথ্যমতে সার্জিও গোর দেশে মার্কিনপন্থী বিরোধী দল চান। জামাত, এনসিপিও মার্কিনপন্থী, তবে অধিকতর ইসলামপন্থী। নেতাদের কেউ কেউ অধিক হারে ইরানপন্থীও। ঠোঁটকাটা নাসিরুদ্দিন পাটোয়ারি সম্প্রতি ইরান সফর করেছেন। ঠোঁটকাটা অর্থাৎ বেশি কথা বলেন সেই অর্থে। বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ঘোরতর বিরোধী। 11 দলীয় জামাত এনসিপি জোট ইসলামফোবিয়া আখ্যা পাচ্ছে সেই জোটে। ফলে মাঠের রাজনীতিতে জোটটি কোণঠাসা হতে যাচ্ছে। সূত্রমতে মার্কিন প্রশাসন চায় বিএনপি সরকার এই ব্যাপারে কঠিন এবং কঠোর হোক। শেখ হাসিনাকে আমেরিকা পাঠাতে দিল্লির তোড়জোড় শুরু হয়েছে, এরকম খবর তারা দিচ্ছে। ভারতের হাইকমিশনার ঢাকায় 2টি বিশেষ বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। ভারতে বসে শেখ হাসিনা রাজনীতি করছেন কেন, জনাব কবিরের এই প্রশ্নে দীনেশ ত্রিবেদী না বলেন, জানান যে ভারত সরকার তা হতে দেবে না। মার্কিন দূত সার্জিও গোরের সঙ্গে ছিল বিশেষ বৈঠক। দীনেশ ত্রিবেদী কথা বলেন শেখ হাসিনা প্রসঙ্গেও। ভারত সরকার এই নেত্রীকে আমেরিকা পাঠাতে চায়। সন্তান হিসেবে মানে ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিক, সন্তান হিসেবে জন্মদাত্রী মাতাকে আমন্ত্রণ জানাতেই পারে। শেখ হাসিনা বাংলাদেশের আদালতে ফাঁসির আসামি, কিন্তু ওনার অনুপস্থিতিতে রায় হয়েছে, তাই সেই রায় বিতর্কিত হতে পারে। নিরাপত্তাজনিত কারণে সন্তান জয় দিল্লিতে আসতে অপারগ। সেই ক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্টে শেখ হাসিনা আমেরিকা যেতে পারেন। আপনি এ বিষয়ে কি সহযোগিতা করতে পারেন? কূটনীতিক সার্জিও গোর সে সময় বলেছেন, সময় লাগবে, এ বিষয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। প্রথমত আমেরিকা হচ্ছে জাতিসংঘের দেশ, সেই জাতিসংঘের রিপোর্টে তিনি একজন ঘাতক, 1400 নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত, তাই ওনাকে আমেরিকায় নিতে প্রতিবন্ধকতা আসতে পারে। তবে একটি পথ খোলা আছে, তিনি আর রাজনীতি করবেন না শর্তে মুচলেকা দিলে তিনি আমেরিকা যেতেই পারেন। দ্বিতীয়ত প্রমাণ করতে হবে তিনি মারাত্মক অসুস্থ, তাহলে মেডিকেল গ্রাউন্ডে মার্কিন ভিসা পেতে পারেন। বলতে হবে কঠিন শয্যাপাশে পুত্র জয়কে চায়, মার্কিন নাগরিক হিসেবে জয়ও তেমনটা চাইবেন। এই বৈঠকের পরই দিল্লি ছুটে যান দীনেশ ত্রিবেদী। সর্বদলীয় বিশেষ বৈঠকে বিস্তারিত তিনি জানান, ভারত সরকারও আর কালক্ষেপণ না করার পক্ষে। বেঙ্গালুরুর কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী শেঠি দিল্লিতে এখন শেখ হাসিনার অতি প্রিয় চিকিৎসক। তিনি 2014 4 মার্চ মন্ত্রী ওবায়দুল কাদেরকে সঠিক চিকিৎসা দিয়েছিলেন দ্রুত বাংলাদেশে এসে। এখন অর্ধ অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শয্যাপাশে সেই দেবী শেঠি। নতুন সিদ্ধান্ত ওনার পরামর্শেই গৃহীত হবে। জননেত্রী শেখ হাসিনা মার্কিন অভিবাসী হবেন নাকি ডিসেম্বরে ঢাকা প্রত্যাবর্তনের দিনক্ষণ গুনবেন,
এই যে পুরো লেখাটা এবং এই লেখাটার ঠিকানার ব্যানারে এই লেখাটা যেটা প্রকাশ করা হয়েছে, এই লেখাটা মূলত একজন মানুষের লেখা। এতক্ষণ যত কথা বলছি, এই লেখাটা প্রথমে বলেছিলাম যে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন খালেদ মহিউদ্দিনের যে ঠিকানা পত্রিকা আমেরিকার, সেই আমেরিকার ঠিকানা পত্রিকারই এটা একটা নিউজ, এরকমভাবে উপস্থাপন করা হয়েছে, এরকমভাবে ফটোকার্ড তৈরি করা হয়েছে এবং মানে এর গাঠনিক প্রক্রিয়াতে চমক তৈরি করা হয়েছে। এবং চমক তৈরি করে সার্জিও গোর কার সঙ্গে বৈঠক করেছেন, কি কথা বলেছেন, কি আলাপ হয়েছে, দীনেশ ত্রিবেদী কোথায় যাচ্ছেন, কি কথা বলছেন, ডাক্তার দেবী শেঠি শেখ হাসিনার চিকিৎসায় চলে গেছেন, সিদ্ধান্ত হবে আমেরিকায় যাবেন, রাহুল গান্ধী অমিত শাহ শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন, এই যে মুখরোচক খবরটা মানে দেয়া হয়েছে, এই খবরের লেখক মূলত সালেম সুলেরি নামক এক ভদ্রলোক এরকম একটা লেখা লিখেছেন। ঠিকানা নাম দেয়া একটা নিউজ পোর্টাল, সেই পোর্টালের হেডকোয়ার্টার দেখানো হচ্ছে জ্যাকসন হাইটসে, যে বাংলাদেশ ব্যুরো দেখানো হচ্ছে গ্রিন রোড পান্থপথে। আমরা যদি আপনাদেরকে একেবারে শেষ এই ঠিকানা পত্রিকার শেষ অংশটা আপনাদের স্ক্রিনশট দেখাই, স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে কর্পোরেট হেডকোয়ার্টার ঠিকানা বলা হচ্ছে যে মানে 403 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372, এবং বাংলাদেশ ব্যুরো বলা হচ্ছে যে 70/B গ্রিন রোড পান্থপথ, এই ঠিকানা দেয়া হচ্ছে। আমরা আসলে এই ব্যাপারে নানা সময় কনফিউজড হয়েছি, এটা কি সেই ঠিকানা নাকি অন্য ঠিকানা, মানে ওই ঠিকানার নামে নতুন কোনো ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইট তৈরি করে এই সালেম সুলেরি নামক এই ভদ্রলোক এরকম একটা লেখা লিখেছেন এবং সেটা প্রচ্ছদ প্রতিবেদনে ছাপা হয়েছে। এটা তার ব্যক্তিগত অভিমত নাকি পত্রিকার এটা নিউজ আকারে ছাপা হয়েছে, সেই ব্যাপারেও পরিষ্কার কোনো ধারণা দেয়া হয়নি, কারণ এখানে লেখা হয়নি যে এটা আপনার কোনো ধরনের কোনো মানে মন্তব্য প্রতিবেদন কিনা। যদিও সালেম সুলেরির ছবি ছোট্ট করে দেয়া হয়েছে, সেখানে বলা হয়েছে সাহিত্যের খোলা জানালা, মানে মনের মাধুরী মিশিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন, তাও আবার ঠিকানার নাম ব্যবহার করে। আমরা এখন পর্যন্ত কনফিউশন দূর করতে পারিনি যে এটা নিউ ইয়র্কের সেই ঠিকানাই নাকি এটার আইডেন্টিটি ভুলভাবে উপস্থাপন করা হলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে যে তথ্যগুলো দেয়া হচ্ছে, সেই তথ্যে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আমেরিকায় পাঠানো হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের কাছে, তিনি অসুস্থ, ডাক্তার দেখাতে যাবেন, এরকম মানে খাতা কলমে দেখাবেন, আসলে তিনি সুস্থ, এবং এই পরামর্শ নাকি সার্জিও গোরই দিয়েছেন। মানে সার্জিও গোর কোথায় কি বলেছেন, পাই টু পাই, পয়েন্টে পয়েন্টে প্রতিটা শব্দ উচ্চারণ করেছেন। এই প্রতিটা শব্দ উচ্চারণ মানে করতে তিনিই পারেন যিনি সার্জিও গোরের ওই মিটিংয়ে সঙ্গী ছিলেন, এরকম ব্যক্তি ছাড়া করতে পারেন না। তাও আবার সেই মানে বক্তব্যগুলো, মিটিংটা যদি রেকর্ড করে রাখেন, তারপরে হুবহু এরকমভাবে লেখা সম্ভব, তাছাড়া লেখা সম্ভব না। মানে অযথা আজগবি গল্প সাজানো সম্ভব যে শেখ হাসিনাকে আমেরিকায় দেওয়া হচ্ছে, সার্জিও গোর মানে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে বিশ্বাসী, তাই সাবির হোসেন চৌধুরীকে নিয়ে ভাবছেন, তারেক রহমানকে নির্দেশ দিয়েছেন যে জঙ্গি মানে উগ্রবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও, সেই কারণে ছাত্রদল বিএনপি মাঠে নেমেছে শিবির এবং এনসিপিকে মারতে। এই যে আজগুবি খবর, এই আজগুবি খবরই মূলত আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি করছে। এই কর্মকাণ্ড যদি আওয়ামী লীগের পক্ষে হয়ে থাকে তাহলেও আওয়ামী লীগের জন্য ক্ষতি, এই কর্মকাণ্ড যদি আওয়ামী লীগকে বিপদে ফেলার জন্য করা হয়ে থাকে তবুও আওয়ামী লীগের জন্য ক্ষতি। আমার মনে হয় যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা অনেক সময় অতি উৎসাহী হয়ে যা কিছু করছেন তার বোধহয় একটা ব্রেক মানে তৈরি করা উচিত, যে ব্রেকটা চাপলে যেন একটু থামে, না হলে কিন্তু বিপদ। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 2 বছরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথমবারের মতন ফরমাল কোনো অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন। তিনি লাইভে যুক্ত ছিলেন ঠিকই, তবে ভিডিওতে নন। এবং
এই প্রথমবারের মতন সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর তিনি দিলেন। তার চেয়ে বড় কথা, ভারতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের যে সংগঠন এফসিসি, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব ইন্ডিয়ার আয়োজনে যে এই অনুষ্ঠানটি, সেটি বাংলাদেশে সফল করে দিল খোদ বর্তমান সরকার। তার আজকের যে বক্তব্য যেভাবে আশা করা হচ্ছিল, সেই জায়গা থেকে সরকারের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়েছিল, একটি ঝাঁকুনির সৃষ্টি হয়েছিল, এবং সেই ঝাঁকুনি থেকে তার বক্তব্য প্রচারের উপরে একটা নিষেধাজ্ঞা নতুন করে এলো যে বিদ্বেষপূর্ণ কোনো কিছু প্রচার করা যাবে না। আবার সরকারি নীতি নির্ধারকদের কেউ কেউ সরাসরি বললো যে বক্তব্য প্রচার করলেই মোটামুটি ব্যবস্থা নেওয়া হবে। যাও, অনেকের ধারণা ছিল যে এই অনুষ্ঠান থেকেই শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে সরাসরি নির্দিষ্ট দিনক্ষণ তিনি ঘোষণা করবেন। তার চেয়েও বড় বিষয়, সরকারের মধ্যে যেই গুঞ্জনটি ছিল যে তিনি বোধহয় বিশেষ কোনো নির্দেশনা দিবেন, যেহেতু অনুষ্ঠানটি 5 আগস্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে এক ধরনের দোলাচলের সৃষ্টি হলো সরকারের মধ্যে, এবং সরকার যত বেশি নিষেধাজ্ঞা জারি করলো, তাতে কি হলো, ভারত এবং বাংলাদেশের, আওয়ামী লীগ তো বটেই, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আজকের এই অনুষ্ঠান নিয়ে তীব্র কৌতূহলের সৃষ্টি হলো। স্বাভাবিকভাবে এর আগে শেখ হাসিনার এই ধরনের বক্তব্য অনলাইনে যতটা মানুষ অ্যাটেন্টিভলি না শুনেছে, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ মানুষ আজকের তার এই বক্তব্য শুনেছে। ঠিক 6:30টায় লাখ লাখ মানুষ বসে গেছে সোশ্যাল মিডিয়ার সামনে, এবং সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল থেকে কোন লিঙ্কে তার এই অনুষ্ঠান শোনা যাবে, দেখা যাবে, সেগুলো শেয়ার হচ্ছিল। এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুরু করে সজীব ওয়াজেদের যে ব্যক্তিগত প্রোফাইল, সেটি থেকে শুরু করে অসংখ্য মানুষ এটি শেয়ার করেছে। শুধু আওয়ামী লীগের ফেসবুক পেজেই আমি খেয়াল করলাম লাখ লাখ মানুষ অ্যাট দ্য সেম টাইম এই অনুষ্ঠান দেখছিল বা শুনছিল। তাহলে কি বলা যায় এটিকে? এবং আমি নিশ্চিত শেখ হাসিনার যারা শত্রু, তারা সহ সরকারের মধ্য থেকে নীতি নির্ধারকদের অনেকেও আমার মনে হয় তারা সরাসরি এই অনুষ্ঠানটি শুনেছেন বা দেখেছেন। কিন্তু সরকার আসলে এত সব যে আয়োজন করলো, বিটিআরসি কে নির্দেশনা দিয়ে বা আইসিটির পক্ষ থেকে যে তার বিভিন্ন বক্তব্য সরিয়ে নেওয়া হোক, বা গণমাধ্যমে তার বক্তব্য প্রচার পাওয়া যাবে না, এত এত সব যে নির্দেশনা, তাতে লাভের লাভ কি হলো সরকারের? আবার সরকার সম্ভবত ভেবেছিল যেহেতু 5 আগস্টের দিনেই এই অনুষ্ঠান, সেহেতু সেখান থেকে শেখ হাসিনা কি না কি নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, আর নির্দেশনা শুনেই হাজার হাজার নেতাকর্মী হুড়মুড় করে রাজপথে নেমে এসে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, সম্ভবত সে কারণেই বক্তব্য প্রচারের আগেই শেখ হাসিনাকে ঘিরে বা তার বক্তব্যকে ঘিরে সরকারের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হতে থাকে। বাংলাদেশের অনেক গণমাধ্যমই আজকের এই অনুষ্ঠানের কোনো খবর দেয়নি, অনেক গণমাধ্যম। তাতে কি, ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরটি তো এলো, শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করেই তার এই খবরটি এলো। মানুষ কি এগুলো না শুনে বসে আছে, না দেখে বসে আছে? বরং আগের চেয়ে অনেক গুণ বেশি মানুষ শুনেছে, দেখেছে। এই জায়গা থেকে বলছিলাম সরকার সফল করে দিল। এখন শেখ হাসিনা কি বলেছেন নিশ্চয়ই এরই মধ্যে অসংখ্য মানুষ জেনে গেছেন। তিনি 5 আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে কি কি ঘটেছিল তার সম্পর্কে বেশ কিছুক্ষণ বর্ণনা দিয়েছেন, এবং এই জায়গাটি সরকারের কাছে বিদ্বেষমূলক মনে হতে পারে বিধায় আমি সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সেটি আর পুনর্ব্যক্ত করছে না, বা এটি পুনর্ব্যক্ত করারও কিছু নেই। এইসব কথা শেখ হাসিনা এর আগেও বলেছেন।
এবং ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো কিভাবে ধ্বংস করা হলো, মুক্তিযোদ্ধাদের কিভাবে অপমানিত করা হলো, লাঞ্ছিত করা হলো, সারা দেশে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হলো সেসব নিয়ে কথা বলেছেন, দেশের অর্থনীতি নিয়ে কথা বলেছেন। এবং মোটা দাগে তিনি যেসব দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নিতে হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং যত হুমকি আসুক না কেন তিনি দেশে ফিরবেন। তার বক্তব্য শেষে শুরু হলো সম্ভবত এই প্রথমবারের মতন সরাসরি প্রশ্নোত্তর পর্ব। একে একে অনেক সাংবাদিক প্রশ্ন করেছেন এবং অধিকাংশ সাংবাদিকের প্রশ্ন ছিল যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ঠিকই, তিনি আসলে সুনির্দিষ্টভাবে কবে, কখন, কিভাবে দেশে ফিরতে চান, পরিকল্পনা কি দেশে ফেরার বিষয়ে, কোন প্রক্রিয়ায় তিনি ফিরতে চান, তিনি দেশে ফেরার বিষয়ে দিনক্ষণ স্পষ্ট করে কিছু বলেননি। সাংবাদিকরা যখন একের পর এক একই ধরনের প্রশ্ন করে যাচ্ছেন তখন তিনি বললেন যে যেহেতু ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, মানুষকে বিজয়ের স্বাদ দিতে তিনি আরো একবার এই ডিসেম্বরেই ফিরে আসতে চান। এর আগেও তো বারবার ফিরে এসেছেন, তিনি তার বক্তব্যে যেসব কথাবার্তা তুলে ধরেছেন যে অনেক হুমকি এসেছে, তাকে কারাগারেও আটক করা হয়েছে, কারাগারে আটকের হুমকি ছিল, তারপরেও দেশে ফিরেছেন, দেশে ফেরার পরে আটক হতে হয়েছে। এবারও যত হুমকি আসুক না কেন তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরতে চান। সরকারের সাথে আওয়ামী লীগের বা তার কোনো যোগাযোগ হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরটি দিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন যে সরকারের সাথে যোগাযোগ এখনো পর্যন্ত কোনো বিষয় হয়নি। তো সরকারের সাথে যোগাযোগ না হলে তিনি আসলে কিভাবে ফিরবেন? পাল্টা এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা আবারও কথা বললেন। তিনি বললেন যে আমি ফিরতে চাই আমার নিজের মাতৃভূমিতে, এখানে সরকারের কোনো বিষয় নেই। এই হচ্ছে টোটাল সিনারিও যে বহুল আলোচিত সংবাদ সম্মেলন অথবা এফসিসির যে অনুষ্ঠান 5 আগস্টকে কেন্দ্র করে সেটির মোদ্দা কথা, সরকারের পক্ষ থেকে এগুলো না করলেই বরং ভালো হতো। সরকার বারবার তার দুর্বলতাগুলো প্রকাশ করে ফেলছে, নিশ্চয়ই প্রকাশ করার অনেক কারণও আছে, অজান্তেই কারণগুলো বেরিয়ে পড়ছে। আবার এগুলো ইচ্ছা করলে সরকার অ্যাভয়েডও করতে পারতো।